প্রথম বিশ্বযুদ্ধ। সেই সময় ওসমানী সাম্রাজ্য জার্মানির পক্ষে দাঁড়ায়। ঠিক তখনই ব্রিটিশরা এক চতুর ষড়যন্ত্র করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর শরীফ হুসেইন বিন আলীকে সামনে এনে খিলাফতের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। কিন্তু এখানেই শেষ নয়, পরে সেই শরীফ আলীকেই তারা প্রতারণা করে বাদ দিয়ে দেয়। অন্যদিকে ওয়াহাবি মতাদর্শের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ও সৌদি পরিবার একত্রিত হয়ে শরীফ আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মুসাইলমা কাজ্জাব এক ভণ্ড, যে একটি শক্তিশালী গোত্রের প্রধান ছিলেন এবং ক্ষমতার দাপুটে নিজেকে নবী দাবি করেছিলেন। আর এই সৌদ পরিবার ওই অঞ্চল বা ওই গোত্র থেকেই উঠে এসেছিল। ধর্মীয় মতভেদ, রাজনৈতিক চক্রান্ত আর বিশ্বাসঘাতকতার এই খেলায় ধীরে ধীরে ভেঙে পড়ে ওসমানী সাম্রাজ্য। আসলে কিভাবে ঘটেছিল এই পতনের ইতিহাস, আর কিভাবে একটি পরিবারের নামে একটি রাষ্ট্রের জন্ম হলো, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরব উপদ্বীপ, একসময় এখানে উড়ত অটোমান সাম্রাজ্যের পতাকা, কিন্তু আজ এই মরুভূমি পরিচিত সৌদি আরব নামে। এক রাষ্ট্র যার নামকরণ করা হয়েছে এক ব্যক্তির নামে, আব্দুল আজিজ ইবনে সৌদ। এই রাষ্ট্র তৈরিতে তিনি একা ছিলেন না, তার পাশে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, ওয়াহাবি মতাদর্শের প্রতিষ্ঠাতা। অধিকাংশ ওসমানী সুলতান সুফিবাদকে অনুসরণ করতেন। আর উসমানীয় সালতানাতের সেই সময়ে মক্কার অবস্থা এমন ছিল যে মক্কার জ্ঞান মসজিদে একসাথে একটি নামাজ আদায়ের জন্য 4 জন আলাদা আলাদা ইমাম দাঁড়াতেন, হানাফি, শাফি, মালকি এবং হাম্বলি। আর এদের মধ্যে কেউই অন্য মাযহাবের ইমামের পেছনে নামাজ পড়তে রাজি হতেন না। এই সব দেখে আব্দুল ওয়াহাব এই সিস্টেম নিয়ে একেবারেই খুশি ছিলেন না। ওহাবি মতবাদ ধর্মবিরোধীও নয়, কিন্তু অটোমান শাসক ও অনেক আলেমের কাছে এটি একটি চরমপন্থী মনে হয়েছিল। তাদের মনে হয়েছিল আব্দুল ওয়াহাবের এই মতবাদ মুসলিমদের মধ্যে ঐক্য নষ্ট করছে। তার মানে বোঝা যায় ওহাবি বা সুন্নি কেউ ধর্মের বিপক্ষ নয়, দ্বন্দ্ব হলো ব্যাখ্যা প্রয়োগের পার্থক্য নিয়ে। কিন্তু তিনি যখনই এই সমস্ত কিছুর বিরুদ্ধে আওয়াজ তুললেন, তখন মানুষ তাকে তার নিজের শহর থেকে বের করে দিলেন। আর তার পরিবারও সেই সময়ে অনেক শক্তিশালী পরিবার ছিল। এই সুযোগ কাজে লাগান আব্দুল আজিজ। তিনি ওহাবের সাথে জোট বেঁধে নতুন রাষ্ট্র গড়ার সিদ্ধান্ত নেন। চুক্তি ছিল সহজ, আব্দুল আজিজ সামরিক দিক সামলাবেন আর আব্দুল ওয়াহাব ধর্মীয় দিক। অর্থাৎ সৌদি আরব হবে একসাথে 2 বাদশার রাষ্ট্র, একজন প্রকাশ্যে আরেকজন আড়ালে। এই নীতি আজও বহাল আছে, যেমন সৌদি বাদশাহ শাহ ফয়সাল ফিলিস্তিনিদের জন্য পুরো বিশ্বে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছিল, আর আমেরিকা সহ পুরো বিশ্বকে নতজানু করে ফেলেছিল। কিন্তু জানেন, শাহ ফয়সাল কিন্তু সৌদি রীতি অনুযায়ী বাদশাহ ছিল না, বাদশাহ ছিল তার বড় ভাই সাউদ বিন আব্দুল আজিজ। কিন্তু আলেমরা মানে ওয়াহাবি পরিবার ও রাজপরিবার সাউদের অপচয় ও অদক্ষতার কারণে তাকে সরিয়ে ফয়সালকে বসায়। চিন্তা করুন তাদের কত পাওয়ার, তারা চাইলে বাদশাকেও সরিয়ে ফেলতে পারে। তার মানে সে দেশে সৌদ পরিবার ছাড়াও আরেকটি পরিবার আছে যাকে আড়ালে শক্তি বলা যায়। আব্দুল ওয়াহাবের ক্ষমতা ও আজিজ কেন তার সাথে জোট বেঁধেছিল তা বোঝানোর জন্যই এই উদাহরণ দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, এরপর সৌদি পরিবার আর ওয়াহাবি পরিবার মিলে আরবের নাজাত অঞ্চলে একটি শক্তিশালী সরকার গঠন করে। কিন্তু সৌদি পরিবারের শক্তিশালী সরকার তৈরি হলেও তখনও তাদের ওসমানীয় খিলাফতের সামনে কোনো অবস্থান ছিল না, কারণ উসমানীয় খিলাফত তখনও মুসলমানদের সবচেয়ে বড় শক্তিশালী সাম্রাজ্য ছিল। সৌদ পরিবার ও আব্দুল ওয়াহাবের এই ঐক্য অটোমান সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। সৌদি ও ওয়াহাবি জোট ধীরে ধীরে অটোমানদের সাথে সংঘর্ষে জড়ায়। এর ফলাফল হিসেবে 1818 সালে ওসমানীয়দের অধীনে থাকা মিশরের গভর্নর মোহাম্মদ আলী পাশা দরিয়া আক্রমণ করে প্রথম সৌদি রাষ্ট্র ধ্বংস করে দেন। কিন্তু এরপর ধীরে ধীরে মরুভূমিতে সৌদ এবং তার মিত্ররা আস্তে আস্তে আরও শক্তি সঞ্চয় করতে থাকে। কিন্তু এইসব ঘটনার প্রায় 200 বছর পর ওসমানীয় সালতানাত তাদের শেষ নিঃশ্বাস নিচ্ছিল, আর তখনই শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ।
ব্রিটিশ সাম্রাজ্য খুব ভালো করে জানতো আমরা ওসমানীয় সাম্রাজ্যকে ততক্ষণ পর্যন্ত ভাঙতে পারবো না যতক্ষণ পর্যন্ত তাদের সাথে আরবদের সমর্থন আছে। তাই ব্রিটিশ সাম্রাজ্য তাদের সব শক্তি দিয়ে চেষ্টা শুরু করলো, যেভাবেই হোক আরবদের ওসমানীয় সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ করাতে হবে। কিন্তু এটি একেবারে সহজ ছিল না। এজন্য ব্রিটিশদের প্রয়োজন ছিল একজন অত্যন্ত শক্তিশালী আরব নেতা। আর তারা অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত সেই নেতা তারা খুঁজে পেয়েছিল। তিনি ছিলেন মক্কার শরীফ হুসাইন। শরীফ হুসাইন কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং তার বংশধারা সরাসরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছায়। আর তিনি নিজেও ছিলেন এক বিশাল আলেম। আর শরীফ হোসেনের পরিবার বনু কাদ্দাতা গত 700 বছর ধরে মক্কার দায়িত্বে আছে। ব্রিটিশ সাম্রাজ্য শরীফ হোসেন এবং আরবদের সাথে এক চুক্তি করল। তারা বলল, যদি আমরা ওসমানীয় সালতানাতের বিরুদ্ধে যুদ্ধে জিতে যাই তাহলে আমরা খিলাফতকে শেষ করব না, বরং আমরা তুর্কিদের কাছ থেকে খিলাফত ছিনিয়ে নিয়ে সেটিকে আবার আরবদের হাতে তুলে দেব, যাতে মুসলমানদের খলিফা আবারও আরবরা হয়। এই কথা শুনে অবশ্যই আরবরা খুশি হলো, আর তারা ব্রিটিশ সাম্রাজ্যের সাথে মিলে ওসমানীয় সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। আর শেষ পর্যন্ত এই আরব বিদ্রোহের কারণে ওসমানীয় খিলাফত, যা আগে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল, তা সংকুচিত হয়ে একেবারে ছোট্ট অঞ্চলে সীমাবদ্ধ হয়ে গেল। তাহলে তো এখন ব্রিটিশদের লক্ষ্য পূরণ হয়ে গেছে, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের উচিত ছিল খিলাফত শরীফ হোসেনকে দিয়ে দেওয়া। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য বলল না, এবং এরপর ব্রিটিশরা শরীফ হোসেনের সামনে এক ভয়ঙ্কর শর্ত রাখলো। তারা বলল, আমরা তোমাকে মুসলমানদের খলিফা বানাবো, কিন্তু তার জন্য তোমাকে ফিলিস্তিন ইহুদিদের হাতে তুলে দিতে হবে। কিন্তু ফিলিস্তিন বিক্রি করার এই ইংরেজি প্রস্তাব শরীফ হোসেন টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। আর এই দৃশ্য দেখে ব্রিটিশ সাম্রাজ্য ভীষণ রেগে গেল। তারা ভাবলো, আমাদের এই পাপাটার এত সাহস যে সে আমাদের চোখে চোখ রেখেও কথা বলে। কিন্তু এরপর নানামুখী চাপের পরেও শরীফ হোসেন ফিলিস্তিন ইহুদিদের হাতে তুলে দিলেন না। তখন ব্রিটিশ সাম্রাজ্য তার সমস্ত সমর্থন শরীফ হোসেনের কাছ থেকে তুলে নিল। এরপর এমন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো, সারা পৃথিবীতে আরবদের আর কোনো বড় নেতা অবশিষ্ট রইল না। আর এই সুযোগটাই কাজে লাগালেন এক তরুণ আরব নেতা। তিনি ছিলেন সৌদ পরিবারের আব্দুল আজিজ। আব্দুল আজিজ ছিলেন শরীফ হোসেনের সম্পূর্ণ বিপরীত। তার কোনো পরোয়া ছিল না খিলাফত শেষ হয়ে যাক কিংবা ফিলিস্তিন ইহুদিদের হাতে চলে যাক, তার একটাই লক্ষ্য ছিল আরবের বাদশাহ হওয়া। আর ব্রিটিশ সাম্রাজ্যেরও এমনই একজন স্বার্থপর মুসলিম নেতার প্রয়োজন ছিল, যে কেবল নিজের কথায় ভাববে আর বাকি মুসলমানদের কোনো পরোয়া করবে না। এই কারণেই শরীফ হোসেনের কাছ থেকে সমর্থন সরিয়ে নেওয়ার পর ব্রিটিশ সাম্রাজ্য তাদের সমস্ত শক্তি দিয়ে আব্দুল আজিজকে সমর্থন দিল। এরপর আব্দুল আজিজ তার সেনাবাহিনী নিয়ে দ্রুত রিয়াদ থেকে রওনা হলেন মক্কা ও মদিনা দখল করার জন্য। 20 শতকের শুরুতে আব্দুল আজিজ ইবনে সৌদ রিয়াদ দখল করেন। ধীরে ধীরে নাজাস ও হিজাজ জয় করে পুরো আরব উপদ্বীপে শক্তিশালী শাসন প্রতিষ্ঠা করেন। ধর্মীয় সংস্কার, গোত্রীয় ঐক্য এবং পশ্চিমাদের জটিল রাজনীতি সব মিলিয়ে মরুভূমির বুকে তৈরি হলো শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব। তার সাফল্যের পেছনে ধর্মীয় শৃঙ্খলা, গোত্রীয় সমর্থন এবং সামরিক কৌশল কাজ করেছে। এরপর 1932 সালে জন্ম নিল নতুন রাষ্ট্র সৌদি আরব। আজও ইতিহাস সৌদি আরবকে ঘিরে বিশ্ব রাজনীতিতে বিতর্ক জিয়ে রেখেছে। শেষমেশ বলাই যায়, সৌদি আরবের জন্ম কি মুসলিম দুনিয়ার জন্য আশীর্বাদ নাকি নতুন বিভাজনের সূচনা? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন জানার কথার অন্যান্য ভিডিওগুলো।